নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। এবং হেলথলাইন মানে সুস্থতার নাম। হেলথলাইন মানেই অবশ্যই আমরা এখানে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং স্বনামধন্য চিকিৎসকরা আমাদের এই অনুষ্ঠানে এসে থাকেন। তাদের সুপরামর্শ নিয়ে আমরা এগিয়ে চলে আমাদের অনুষ্ঠান নিয়ে। আজকে যে হেলথলাইনের বিষয়বস্তু তার নাম সেটি হচ্ছে হার্নিয়া। এই হার্নিয়ার সমস্যায় দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি বহু মানুষ ভুগছেন, চিকিৎসা করাচ্ছেন, অপারেশনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, বা অনেক সময় আমরা দেখেছি যে হার্নিয়াতে একটা লং টার্ম ট্রিটমেন্ট তারা করছেন যাতে সুস্থ হতে পারেন। কিন্তু কেন হয় আগে আমাদের জানতে হবে যে হার্নিয়ার উৎপত্তি কিভাবে এবং কেন হয়, কিভাবে আমরা এই হার্নিয়া থেকে মুক্ত হতে পারি। আজকে বিস্তারিতভাবে হেলথলাইনে হার্নিয়া নিয়ে থাকবে আলোচনা, এবং আমাদের সঙ্গে স্বনামধন্য চিকিৎসক রয়েছেন ডক্টর প্রদীপ কুমার নেমানি। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। উনি সিনিয়র কনসালটেন্ট জেনারেল সার্জন এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, একটা সিএমআরআই এর উনি একজন স্বনামধন্য চিকিৎসক। আমরা যে হার্নিয়া নিয়ে পরপর করে আলোচনায় আসবো, আপনারাও যারা রয়েছেন এই রোগে ভুগছেন তারাও ডেফিনেটলি অনুষ্ঠানটা ভালো করে নজর করবেন। ডাক্তারবাবুকে স্বাগত জানিয়ে আবারও বলবো যে এই যে হার্নিয়া, প্রথমে আমাদের জানতে হবে যে হার্নিয়া কি। হার্নিয়া কি, এটা মেন জিনিসটা হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন রকম অর্গান আছে। আমরা জানি চেস্টের ভেতরে হার্ট রয়েছে, লাংস রয়েছে, ইসোফেগাস রয়েছে, সেরকম অ্যাবডোমেনের ভেতরে আমাদের ইন্টেস্টিনসগুলো রয়েছে, লিভার রয়েছে, কিডনি রয়েছে, ওভারিজ রয়েছে, ইউট্রাস রয়েছে, সেরকম বিভিন্ন রকম অর্গানস আমার পেটের ভেতরে কিন্তু একটা বাক্সবন্দি অবস্থাতে পড়ে আছে। তো এই যে বাইরের যে বাক্সটা আছে, এই বাক্সটা কিন্তু জিনিসগুলোকে ভেতরে রাখছে। দে আর সাপোজ টু রিমেন ইনসাইড। কিন্তু যখন আর ঠেলে যখন বাইরে বেরিয়ে আসে তখনই আমরা তাকে হার্নিয়া বলি। দিস ইজ বেসিক্যালি an abnormal protrusion of any organ from a normal or abnormal opening। সেটা থেকে যখন বেরিয়ে আসে তখন তাকে আমরা হার্নিয়া বলি। তো নর্মালি এটা দেখা যায় যেগুলো হলো স্ট্রাকচারসগুলো রয়েছে, যেমন অ্যাবডোমেন একটা ক্যাভিটি, একটা হলো জিনিসটা রয়েছে, চেস্ট একটা হলো জিনিস রয়েছে, সেখান থেকেই অর্গানসগুলো কিন্তু হার্নিয়েট করে। তো বাইরে যে মাসলসের একটা লেয়ার আমাদের রয়েছে যেটা আমাদের জিনিসগুলোকে নিজের জায়গাতে রাখে, সেগুলোর যখন কোনো উইকনেস ঘটে তখন কিন্তু এই হার্নিয়াগুলো ডেভেলপ করে। তার কমন কারণ যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে যখনই ধরুন পেটের ভেতরে যখন ভেতরের প্রেশারটা, একটা হার্নিয়া কেন হতে পারে, হয় পেটের ভেতরে প্রেশার বেড়েছে, সে ঠেলে বার করে দিয়েছে, নয় আমাদের যেটা এই ওয়ালটা আছে, এই ওয়ালটার উইকনেস আছে যার জন্য সে তাকে ধরে রাখতে পারছে না। দুটোর মধ্যে একটা জিনিস কিছু একটা হবে, হয় ভেতরের শক্তি বেশি, নয় বাইরের শক্তি কম। তো এখানে যেটা দেখা যায় যে ভেতরের প্রেশারটা কখন বাড়ে, যখন আমরা ধরুন হাঁচি এগুলো হচ্ছে তখন প্রেশারটা বাড়ে, যখন কাশছি আমরা তখন প্রেশারটা বাড়ে, যখন সিভিয়ার কনস্টিপেশন হচ্ছে তখন কিন্তু আমরা চাপ দিই, তার জন্য প্রেশারটা বাড়ে। আচ্ছা, যখন কারো পেছাব আটকে যায় তখন সে চাপ দিচ্ছে, তার জন্য আটকে যেতে পারে। মহিলাদের মধ্যে প্রেগনেন্সির সময় কিন্তু প্রেশারটা পেটের ভেতরে প্রেশারটা বেড়ে যায়, তো ওই সব সিচুয়েশনগুলোতে কিন্তু হার্নিয়া ডেভেলপ করতে পারে। আর ওয়ালের উইকনেস যেটা হচ্ছে, যখনই ধরুন আমার কোনো বাইরে কোনো ইনজুরি হয়েছে, মাসলগুলো ড্যামেজ হয়েছে, বা আমাদের খাওয়া দাওয়া প্রোটিনের অভাব, তারপরে আমাদের মাসল উইকনেস, কোনো এক্সারসাইজ আমরা করি না, তার জন্যে এই সব সিচুয়েশনসগুলোতে কিন্তু বাইরের ওয়ালগুলো উইক হয়ে যেতে পারে, তার ফলে হার্নিয়া হতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে হার্নিয়া কী কারণে হতে পারে, হয় ভেতরের প্রেশারটা বাড়তে হবে, নয় বাইরের স্ট্রেংথটা কমতে হবে। একদম এই কারণে হার্নিয়ার ক্ষেত্রে আমাদের সাধারণত কি কি লক্ষণ থাকে? লক্ষণ যেটা বললাম যে অ্যাবনর্মাল প্রোট্রুশন। নর্মালি আমরা দেখি আমাদের পেটের ওয়ালটা একদম স্মুথ রয়েছে, কিন্তু তার মধ্যে দেখা গেল একটা বাল্জ দেখা যাচ্ছে, একটা কিছু ফুলে রয়েছে, সেটা দেখা যেতে পারে। তো সেই যে বাল্জ যদি দেখা যায়, আর সেই বাল্জটাতে নর্মালি পেশেন্টগুলো আসে, তারা বলে ডাক্তারবাবু আমি যখন হাঁটাচলা করি তখন কিন্তু এটা বেরিয়ে আসে, যখন শুয়ে পড়ি তখন কিন্তু একদম নর্মাল থাকি। তার মানে when the patient lies down at that time it goes in। যখন আমরা দাঁড়াচ্ছি বা কাজ করছি বা অন্য কিছু স্ট্রেনুয়াস কিছু করছি তো ওটা বাইরে বেরিয়ে আসে। তো সেই জন্যে বাল্জ উইচ ইজ রিডিউসিবল, যেটা আবার ভেতরে চলে যেতে পারে আনলেস ইট ইজ কমপ্লিকেটেড। হার্নিয়া যখন কমপ্লিকেটেড যখন হয় তো ওটা আবার ভেতরে নাও যেতে পারে। তো যদি একটা বাল্জ ডেভেলপ করছে, সেই বাল্জটা নিজে থেকেই শোয়ার সময় ভেতরে চলে যায়, তখনই আমরা ধরে নিই যেটা এক ধরনের হার্নিয়া।
আমরা সচরাচর শুনে থাকি যে কারোর যদি কোনোভাবে অপারেশন হয়ে থাকে এবং তাদেরকে আফটার অপারেশন যে মানে পোস্ট অপারেটিভ কেয়ারের ক্ষেত্রে বলে খুব সাবধান না হলে কিন্তু হার্নিয়া ফরমেশনের চান্স থাকে, সেটা কি কারণে? তো এটাই যেটা আমি দুটো পয়েন্ট বলেছিলাম, একটা ভেতরের প্রেসার বেশি বা বাইরের শক্তি কম। যখন আমরা অপারেশন করি তখন সেই মাসলগুলোকে কেটে আমরা পেটের ভেতরে ঢুকছি, সেই মাসলগুলোকে আমরা সেলাই করছি। সেই সেলাই করার অবস্থাতে কিন্তু সেই মাসলগুলোর স্ট্রেংথ কিছুটা হলেও মানে খুব বেশি না হলেও কিছুটা লস হয়। তার ফলে মাসলসগুলোর মধ্যে একটা উইকনেস ডেভেলপ করে। আর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে অপারেশনের সময় যদি কোনোরকম কোনো ইনফেকশন হয়ে থাকে। আর অপারেশনের পরে আগে এখন খুব একটা দেখা যায় না, কিন্তু আগের যুগে খুব কমনলি হতো যে সুচার মেটেরিয়াল আমরা ইউজ করতাম, সেই সুচার মেটেরিয়ালগুলো মোটামুটি 2 সপ্তাহের মধ্যে গলে যেত। তার ফলে 2 সপ্তাহ পর্যন্ত সেটা উনটাকে সাপোর্ট করতো, তারপরে আর সাপোর্ট করতে পারতো না। তার ফলে কিন্তু তারপরে সেই উইকনেস একটু কাশি টাশি হলেই হার্নিয়া ডেভেলপ করে যেত। তো সেই জন্য সার্জারি করার পরে যখন সেই ওয়ালের একটা উইকনেস ডেভেলপ করে, অ্যান্ড দ্যাট লিডস টু ডেভেলপমেন্ট অফ হার্নিয়া, তাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলি। যে একটা ইনসিশন লাইন আছে, ইনসিশন লাইনের উপর একটা হার্নিয়া তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইনসিশনাল হার্নিয়া। সেটাও এক ধরনের হার্নিয়া। বিভিন্ন রকম হার্নিয়া আছে, তার মধ্যে ওয়ান ইজ ইনসিশনাল হার্নিয়া। একটা কথা আপনি একটাকে বললেন যে আমাদের এক একটা সময় সিরিয়াসনেস হয়ে যায় হার্নিয়ার ক্ষেত্রে, সেই জায়গাটা মানে কখন হতে পারে? পেশেন্টের উপরে কি সেটা ডিপেন্ড করতে পারে? তাদের লাইফস্টাইল ডেফিনেটলি মানে যেগুলো বললাম না, অনেকগুলো ফ্যাক্টরস আছে। কিছু পেশেন্ট রিলেটেড আছে, কিছু সার্জিক্যাল প্রসিডিওর রিলেটেড আছে, কিছু সার্জিক্যাল মেটেরিয়াল রিলেটেড আছে, ঠিক কি না? সার্জিক্যাল মেটেরিয়াল রিলেটেড মানে মেটেরিয়াল একটু ডিফেক্টিভ এলো, সে হয়তো তার 3 মাস পর্যন্ত সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু সে মাঝখানে ভেঙে গেল। এগুলো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, এগুলো হতে পারে, দ্যাট মে বি ওয়ান অফ দি কজ। ইনফেকশন এগুলো হলো, সেটা অন্য কজ হতে পারে। পেশেন্টকে আমরা যতটা রেস্ট নিতে বা যতটা স্ট্রেন অ্যাভয়েড করতে বলেছিলাম সেটা অ্যাভয়েড করেনি, তার জন্য হতে পারে। এগুলো পেশেন্ট রিলেটেড কজ অ্যান্ড সার্জারি রিলেটেড কজ। আর তারপরে যদি প্রপার সার্জনের কাছে না গিয়ে যদি যেখানে সেখানে অপারেশন যদি করায়, গ্রামে গঞ্জে যেসব জায়গাতে যেখানে কোয়াকরাও সার্জারি করছে এখন, তো তাদের হাতে যদি পড়ে, হ্যাঁ 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 হ্যাঁ, তো তাদের হাতে যদি পড়ে তাহলেও হতে পারে যে সার্জনের স্কিলটা কম আছে, তার জন্য হতে পারে। সার্জিক্যাল স্কিল কম হওয়ার জন্য হতে পারে, সার্জিক্যাল মেটেরিয়ালের ডিফেক্টের জন্য হতে পারে, পেশেন্ট কোঅপারেট করেনি, কথা শোনেনি, তার জন্য হতে পারে। অনেক মানে হার্নিয়া তো নর্মালি যখন হার্নিয়ার মানে কমপ্লিকেশনস গুলো শুরু হয়, তারপরে গিয়ে মানুষ অনেক অ্যালার্ট হয়। প্রথম ওই যে একটা বাল্জ বিষয় দেখেন, অনেক সময় আমরা দেখেছি যে বহু মানুষ, মানে ইন্টেরিয়ারে অনেক মানুষকে আপনারা দেখে থাকেন এরকম বহু পেশেন্ট যারা অনেকটা ইগনোর করতে থাকেন কন্টিনিউয়াসলি, যে ঠিক আছে আজ নয় কালকে ঠিক হয়ে যাবে, বা কাল নয় পরশু গিয়ে ডাক্তারকে দেখাবো। আমি একজন ভদ্রমহিলাকে অপারেশন করেছিলাম, ভদ্রমহিলার বয়স 70 বছর। আচ্ছা। ভদ্রমহিলার জন্ম থেকেই নাভির একটা হার্নিয়াটা ছিল, নাভিতে সিন্স বার্থ, আপনি জন্ম থেকেই ছিল। ওনাকে যখনই কেউ বলতো ওটা অপারেশন করে, আরে আমার তো এতদিন ধরে কিছুই তো হয়নি, কোনোদিন হয়নি। 70 বছর বয়সে গিয়ে সেই হার্নিয়াটা আটকে গেল, আর তার ইমার্জেন্সি সার্জারি করতে হলো। তার কারণে যে হার্নিয়া, আমি যেটা বললাম যে হার্নিয়া বাল্জটা ভেতরের জিনিসটা বাইরে আসছে, ফেরত চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু অনেকবার কি হয়, এটা তো একটা ওপেনিং, সেই ওপেনিং দিয়ে বেরোলো, ঢুকে গেল, কিন্তু আর বেরোতে পারছে না। আচ্ছা। তখন কিন্তু হার্নিয়াটাকে আমরা বলি অবস্ট্রাক্টেড হার্নিয়া। এই অবস্ট্রাকশন যখন হয়, তখন ধরুন অন্য কোনো স্ট্রাকচার থাকলে খুব একটা ডিফারেন্স হয় না, কিন্তু যখন ইন্টেস্টিন আটকে যায় তখনই খাওয়ার রাস্তাটা ব্লক হয়ে যায়। তখন কিন্তু আমরা পেশেন্ট প্রেজেন্টস উইথ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, পায়খানা হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, এইসব সিমটমসগুলো হয়, যেগুলো অবস্ট্রাক্টেড হার্নিয়া হতে পারে। এরপরেও যদি তার থেকে বেশি যদি এগিয়ে যায় জিনিসটা, তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু গ্যাংগ্রিন হতে পারে। আস্তে আস্তে তার ব্লাড সাপ্লাইটা ব্লক হয়ে যায় আর গ্যাংগ্রিন হয়ে যায়, তখন কিন্তু এটা লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়ে যায়, মানে হার্নিয়াতে এটা লাইফ। সেই জন্যই আমরা বলি যে হার্নিয়াতে একটা যদি চিকিৎসা যদি সময় মতো না করা হয়, গড ফরবিড যদি সে হার্নিয়াটা না আটকায় কোনো ব্যাপার নেই, কিন্তু যেদিন আটকাবে বা যেদিন গ্যাংগ্রিন হবে সেদিন কিন্তু ইমার্জেন্সি সার্জারি করতে হবে। আপনার ডাক্তার চুজ করার হয়তো অবকাশ থাকবে না, যাকে সামনে পাবেন তাকে দিয়ে আপনাকে অপারেশন করাতে হবে, আদারওয়াইজ ইট মে লিড টু ডেথ। ডাক্তার যখন আমরা অপারেশন করাচ্ছি, একটা হার্নিয়ার যখন অপারেশন হচ্ছে, এরকম তো কোনো বিষয় হতে পারে সেটা রিল্যাপস করতে পারে ফিউচার গিয়ে? সেটাই বললাম না, আমি তো প্রথমেই বললাম তো,
কয়েকটা জিনিস যেগুলো হার্নিয়া হওয়ার কারণের মধ্যে বললাম সেটা রিল্যাপসের কারণে একই। আচ্ছা, সার্জনের স্কিল কম আছে, মেটেরিয়াল ডিফেক্টিভ আছে, ইনফেকশন হয়ে গেছে, ওই জন্য ওই ফিরে সব আসে। কারণে কিন্তু রিকারেন্স হতে পারে। তো হার্নিয়া সার্জারির একটা কমপ্লিকেশন হচ্ছে রিকারেন্স, আবার হয়ে যাওয়া। তো সেই জন্যে যদি ভালো জায়গায় যদি না করা হয়, যদি একটা এক্সপিরিয়েন্স লোকের কাছে যদি সার্জারি না করা হয়, তাহলে কিন্তু একটা রিকারেন্সের পসিবিলিটি থাকে। আর যেটা বাকি কমপ্লিকেশন সার্জারি করলে যা উইথ এনি সার্জারি, যে কোনো সার্জারিতে আপনার ইনফেকশন হতে পারে, যে কোনো সার্জারিতে ব্লিডিং হতে পারে, যে কোনো সার্জারিতে অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশনস হতে পারে, এইসব জিনিসগুলো তো প্রত্যেকটা সার্জারির সঙ্গে সেম। তো সেগুলো হার্নিয়ার সঙ্গে হতে পারে, আচ্ছা, কিন্তু হার্নিয়ার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে রিকারেন্স, আবার হতে পারে। তো তার জন্যেই যদি ফার্স্ট চান্স ইজ দি বেস্ট চান্স। তারপর সেকেন্ড টাইম যদি রিপেয়ার করতে হয়, মানে ভালো রকম রিপেয়ার নাও সম্ভব হতে পারে। তো সেই জন্যে প্রথমবারেই কিন্তু ভালো জায়গায় গিয়ে ভালো লোকের হাতে কিন্তু সার্জারি করা উচিত। হার্নিয়া সার্জারিটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আচ্ছা। আপনার কাছে বিভিন্ন পেশেন্ট আসেন এই হার্নিয়া সংক্রান্ত বিষয় নিয়ে, বেসিক্যালি কমপ্লিকেশনস গুলো তারা কি বলেন? কমপ্লিকেশনস তো মানে প্রথমে তো বুঝতেই সার্জারির পরে, সার্জারি সার্জারি আগে 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 সার্জারির আগে যেটা হচ্ছে, প্রথম জিনিস যেটা হচ্ছে, একটা ফুলে রয়েছে সেটা তো একটা আছে, আর ফুলে রয়েছে কতটা, ব্যাপারটা যে পেটের ভেতরে জিনিসগুলো বাইরে বেরিয়ে আসছে, তার জন্য একটা বাল্জ আছে, সেটা আছে। কিন্তু এমন কেসও আমরা পেয়েছি, মানে আমি আমার জীবনে দেখেছি একটা হার্নিয়া, যে পেটের ভেতরে সব জিনিসই কিন্তু ওই হার্নিয়ার ভেতরে আছে। মানে ইনফ্যাক্ট তার হার্নিয়াটা হাঁটু পর্যন্ত চলে এসছে, এরকম অবস্থা আমি দেখেছি। সে একটা ব্যাগের মতন একটা কাপড়ের ব্যাগটা বানিয়ে তার মধ্যে ধরে তারপর হাতে নিয়ে হার্নিয়া হার্নিয়া। তো এইরকম কেসগুলো আমরা পেয়েছি, তাকে আমরা বলি স্ক্রোটাল অ্যাবডোমেন, যে স্ক্রোটামের ভেতরে পুরো অ্যাবডোমেনটা স্ক্রোটামের মধ্যে ঢুকে গেছে। সো এগুলো কিন্তু আজকাল খুব কম দেখা যায়, কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই পিরিয়ডে কিন্তু এগুলো কিন্তু খুব ঘন ঘন দেখতে পেতাম, কারণ অ্যানেস্থেসিয়া ওয়াজ নট সো সেফ, সার্জারির কমপ্লিকেশনসগুলো অনেক বেশি ছিল, তার ফলে অনেকেই অপারেশন করাতো না। হয়তো একবার অপারেশন করাতে গেছে, ওখানে ওটিতে গিয়ে তাকে রিফিউজ করে দিয়েছে, না অপারেশন করা যাবে না, তারপর সে জীবনে কোনোদিন সার্জারি করাতে যায়নি। তো এইরকম সিচুয়েশনগুলো আগে খুব ঘন ঘন হতো, আজকাল খুব কম দেখা যায়, কিন্তু হয় না তা নয়। রিসেন্টলি আমি করেছি, সেখানে হাঁটু পর্যন্ত না গেলেও মিড থাই পর্যন্ত গেছে, সেই রকম সাইজের হার্নিয়া আমি রিসেন্টলিও করেছি, এই 2025-এও করেছি। এখনো এরকম লোকগুলো পাওয়া যায়। এতটা সিভিয়ার হয়ে গেছে? এতটা সিভিয়ার। এটাও কি তাহলে অপারেশনে কমপ্লিকেশনের জন্য? ডিফেক্টটাতে যত আপনি সময় দেবেন তত তো ডিফেক্টটা বড় হতে থাকবে। যে একটা ডিফেক্ট তৈরি হয়েছে, সেই ডিফেক্টের ভেতর দিয়ে জিনিসগুলো বাইরে বেরোচ্ছে, সেই ডিফেক্টটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তবে তার আরও বেশি জিনিসগুলো তার মধ্যে ঢুকছে, আরও বেশি জিনিসগুলো তার মধ্যে ঢুকছে। আর অ্যাবডোমেন থেকে স্ক্রোটামে যাওয়া তো গ্র্যাভিটি হেল্পস, যে মুহূর্তে দাঁড়াচ্ছে তখন উপরে জিনিসগুলো নিচে চলে যাচ্ছে, আর যখন শোয়ার সময় সেটা গ্র্যাভিটি রিভার্সে যাচ্ছে, কিন্তু এত বড় হয়ে গেছে আর রিভার্স হচ্ছে না। তো এইরকম কেসগুলো কিন্তু আমি বলছি এখনো 2025-এও আমি করেছি এরকম সাইজের। এখানে কোনো এজের বিষয় রয়েছে? এজ তো ডেফিনেটলি বিষয় রয়েছে, যে ইয়াঙ্গার পেশেন্টস টলারেট দি অপারেশন মাচ বেটার, কারণ আমি তো যে মাসেলটা পেশেন্টের রয়েছে সেই মাসেলগুলোকে ইউজ করে আমি রিপেয়ার করছি। আচ্ছা, তার ইয়াঙ্গার পেশেন্টদের মাসেলসের স্ট্রেংথ ইজ স্টিল প্রিজার্ভড, কিন্তু এল্ডারলি পেশেন্ট তাদের মাসেল স্ট্রেংথটা লিটারালি থাকে না, আমি সেই মাসেলগুলোকে ইউজ করেই তো রিপেয়ার করছি। তো সেই জন্যে তার একটু প্রবলেমটা হয়, কিন্তু এখন খুব একটা হয় না। তার কারণ হচ্ছে আমরা এখন তো মেশ দিয়ে অপারেশন করি, ওখানে একটা আর্টিফিশিয়াল একটা মেশ লাগিয়ে দিই, যার ফলে ওই প্রবলেমটা ইদানিং খুব একটা হয় না, কিন্তু বছর 10 আগে পর্যন্ত হতো। The results were poor in elderly patients, but results were good in young patients. কিন্তু এখন খুব একটা ডিফারেন্স হয় না। এখন ডিফারেন্স নর্মালি আমাদের এখন অপারেশনের পন্থাও অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন মাইক্রো সার্জারি অনেকটা বেশি জায়গা নিয়ে নিয়েছে আমাদের একদম ওপেন করার থেকে। তো সেই জায়গায় গিয়ে যখন মাইক্রো সার্জারি হচ্ছে সেখানেও কি আমাদের সমস্যা হতে পারে? কারণ খুব বলা হয় যে খুব কম জায়গা নিয়ে ব্যাসার্ধ অনেক কম থাকে, আমরা ঝট করে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। ব্যাপারটা হচ্ছে অপারেশনের, আমি যেটা বললাম একটা ওয়ালের মধ্যে উইকনেস, তার জন্যে ভেতরের জিনিসটা বাইরে আসছে। এবারে ওয়ালটাকে আমাকে স্ট্রেংথেন করতে হবে। যখন কনভেনশনাল সার্জারি করা হতো তখন বাইরে থেকে আমরা তাকে স্ট্রেংথেন করছিলাম,
আর যখন ল্যাপ্রোস্কোপি করছি তখন ভেতর থেকে স্ট্রেংথেন করছি। হুম, ঠিক। আমরা পেটের ভেতরে ঢুকে গিয়ে ভেতর থেকে মেশ দিয়ে তাকে স্ট্রেংথেন করছি। ব্যাপারটা একই, যে আমি ওয়ালটাকে স্ট্রেংথেন করছি, হার্নিয়াটাকে রিডিউস করে দিচ্ছি, যে পেটের বাইরে বেরিয়ে চলে এসেছিলো সেই জিনিসগুলোকে আবার পেটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, আর সেই যে হোলটা তৈরি হয়েছে সেই হোলটাকে আমি কভার করে দিচ্ছি উইথ দি হেল্প অফ আ মেশ। সেই মেশটা বাইরে থেকে বসাবো না ভেতর থেকে বসাবো। ল্যাপ্রোস্কোপির অ্যাডভান্টেজ যেখানে রয়েছে সেটা হচ্ছে ধরুন 3টে হোল করে আমরা সার্জারি করছি, আর যে কনভেনশনাল মেথড ছিল তাতে একটা মোটামুটি 3 ইঞ্চি সাইজের ইনসিশনটা দেওয়া হতো। তো ন্যাচুরালি ইনসিশন 3 ইঞ্চি হলে তার ব্যথাটা একটু বেশি হবে, আর যখন হোলসগুলো দিয়ে করা হচ্ছে তখন সেখানে তো মাসল কাটা হচ্ছে না, মাসলগুলোকে স্প্লিট করে সেখানে ঢুকে যাচ্ছে, তার ফলে সেই জিনিসটা আবার নর্মাল জায়গাতে চলে আসে, তার ফলে পেনটা কম হয়। সো পেশেন্টস টলারেট ল্যাপ্রোস্কোপিক সার্জারি বেটার দেন দি কনভেনশনাল সার্জারি। কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কনভেনশনাল সার্জারি আর ল্যাপ্রোস্কোপি সার্জারি দুটোরই আছে। মানে ওপেন সার্জারি যেটা কনভেনশনাল সার্জারি আছে তার অ্যাডভান্টেজ হচ্ছে আমি পেটের ভেতরে ঢুকছি না, পেটের কোনো অর্গানকে আমি টাচ করছি না, তার মানে পেটের কোনো অর্গানের ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ল্যাপ্রোস্কোপি করে যখন আমি ভেতর থেকে করছি তখন কিন্তু পেটের ভেতরের অর্গানটাও আমি হ্যান্ডেল করছি। তো সেখানে একটা যদি খুব এক্সপার্ট লোক যদি না থাকে তাহলে সেখানে কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা হচ্ছে ওখানে যে মেশটা ভেতরে যেখানে আমরা ল্যাপ্রোস্কোপিতে যেটা দিচ্ছি সেই মেশ মাইগ্রেট করতে পারে, বা ভেতরে যদি মেশ ইনফেক্টেড হয় দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু টেক আউট দি মেশ। যখন একটা ইনফেকশন যখন হয় তখন কিন্তু আলটিমেটলি যে মেশটা আমরা লাগিয়েছি, জালিটা লাগিয়েছি, সেটাকে বার করে দিতে হয়। আচ্ছা, বার না করলে সেই ইনফেকশন কন্ট্রোল হবে না, বিকজ দ্যাট ফরেন বডি উইল কিপ দি ইনফেকশন অ্যালাইভ। তো ওপেন সার্জারিতে আমি মেশ সহজে বার করে দিতে পারি, কিন্তু ল্যাপ্রোস্কোপিতে যেহেতু ভেতরের জিনিসটা রয়েছে সেটা বার করা খুব ডিফিকাল্ট হয়। তো দুটোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। ইট ইজ আপ টু দি পেশেন্ট যে পেশেন্ট কোন পার্টটা অ্যাকসেপ্ট করতে চায়, পেশেন্ট কতটা, এবং অবশ্যই আপনারাও সবকিছু ঠিকঠাক হলে তো কিছুই কোনো অসুবিধাই নেই। অসুবিধা তখন হয় যখন একটা কমপ্লিকেশন রাইজ করে। একদম। হার্নিয়ার ক্ষেত্রে বেসিক্যালি আমরা এই সমস্যাগুলো হতে দেখেছি, আমি এরকম বহু দেখেছি যে বিশেষ করে আফটার ডেলিভারি আমাদের এই সমস্যা, একদম নিউ বর্ন বেবির মাদারদের কিন্তু এই সমস্যাগুলো হয়। এবার সমস্যাটা হচ্ছে কমপ্লিকেশনটা অন্য জায়গায় থাকে, যেহেতু তিনি তার সন্তান জন্ম হয়েছে, তারপর যখন তার হার্নিয়া হয়ে যায় তখন তার ক্ষেত্রে একটা খুব কমপ্লিকেশন তৈরি হয়ে যায়। সেই ধরনের পেশেন্টদেরকে আলাদা, মানে এ কি আলাদা রকম ভাবে গাইডেন্স করা বা কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে? না, একই, মানে চিকিৎসা পদ্ধতি আলাদা কিছু নেই। ওখানেও কিন্তু ওপেন সার্জারি করে হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া রিপেয়ার করা যেতে পারে, ল্যাপ্রোস্কোপি করে করা যেতে পারে। কিন্তু সমস্যাটা একটাই হয় যে সিজারিয়ান সেকশন আগে তো লম্বা কেটে করা হতো, এখন হরিজন্টাল কেটে করা হয়, সেই ইনসিডেন্টটা অনেক নিচে থাকে, সেখানে মেশ ফিক্সেশন একটু ডিফিকাল্ট হয়, কিন্তু খুব একটা অসুবিধা হয় না, করা যায়। চলাফেরা আমাদের জীবনে, জীবন ধারণের ক্ষেত্রে অনেকটা কিন্তু আমাদের সচেতনতা দরকার, যেটা ডাক্তারবাবু বলছেন। অনেক সময় দেখুন কমপ্লিকেশন, আমাদের প্রপার যদি ট্রিটমেন্ট না করি, প্রপার চিকিৎসকের কাছে না যাই, ডেফিনিট করে সেটা একটা আমাদের ড্রব্যাক হয়ে যায়। এটা হার্নিয়া তার একটা সব থেকে বড় উদাহরণ। কিন্তু কিছুটা আমাদের উপরেও বর্তায়, কারণ আমরা অনেক সময় কিন্তু যথেচ্ছাচার জীবনযাপন করি, কারণ আমরা অপারেশন করলাম। অনেক সময় আমরা বলতে দেখেছি আপনাদের এরকম পেশেন্টদের যে আমি কি করে বিশ্রাম নেব, আমার কিছু করার নেই। ডেফিনেটলি হয়তো অনেকের উপায়হীন, তারা একটু ধরুন ইন্টেরিয়র প্লেসে গেলে তাদের হয়তো এমনই একজনের অপারেশন হয়েছে যার কিন্তু কাজ করতেই হবে বাড়ি গিয়ে। এবার সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় মানে চিন্তার বিষয়, সোশ্যাল ইস্যুস, এগুলো আমাদের ভাবতে হবে, কিন্তু কিছু করার নেই। মানে ট্রিটমেন্ট তো চেঞ্জ হতে পারে না, ট্রিটমেন্ট যেটা আছে সেটা করতেই হবে, কারণ ওই অবস্থাতে যদি যথেষ্ট রেস্ট না নেয় আর যদি কেয়ার না নেয়, কারণ ধরুন একটা ইঙ্গুইনাল হার্নিয়াকে সাপোর্ট করতে হবে, সেই সাপোর্টটা করলো না, তাহলে ওটা আবার ফুলে গেল, সেটা কমে যাবে নিজে থেকেই, কিন্তু ওকে 2-3 মাস ভোগাবে। তো এই প্রবলেমগুলো হয়। আর তারপরে ধরুন আম্বিলিকাল হার্নিয়ার উপরে একটা বেল্ট তারপরে পড়তে হয়, সেই বেল্টটা পড়লো না, তো সেই সময় যদি তার কফ এগুলো যদি হয় তাহলে কিন্তু সেই মেশটা ডিসপ্লেস হতে পারে, ওখান থেকে ডিসপ্লেস হলে কিন্তু রিকারেন্সের একটা পসিবিলিটি থাকে। তো সেই সময় কিন্তু ডাক্তারবাবু যেরকম তাকে অ্যাডভাইস করেছেন সেগুলো কিন্তু ফলো করতে হয়, ফলো না করলে কিন্তু রিকারেন্সের একটা স্কোপ। দুটো জায়গায় হার্নিয়া নরমালি হয়ে থাকে, তাই তো?
দুটো না, অনেক জায়গায় অনেক জায়গায়, অনেক কোথায় জায়গায়। কোথায় আমি ধরুন জানবো একটা তো আমাদের প্রথম দর্শকদের জিনিস জন্য। একটা গ্রয়েন হার্নিয়া, মানে একটা ইনগুইনাল হার্নিয়া উইচ ইজ মোস্ট কমন। হুম, তারপর সেকেন্ড, মেয়েদের মধ্যে একটু কমন হয় ফিমোরাল হার্নিয়া। সেই হার্নিয়াটা কিন্তু পেটের ভেতরে জিনিসগুলো থাইয়ের ভেতরের সাইডের দিকে চলে আসে, আচ্ছা, তো সেটাকে ফিমোরাল হার্নিয়া বলি। সেটা মেয়েদের মধ্যে কমন, ছেলেদের মধ্যে লেস কমন। আর তারপরে আর কমন হার্নিয়ার মধ্যে একটা আম্বিলিকাল হার্নিয়া, নাভির কাছে হার্নিয়াটা হয়। তারপরে যেগুলো আমাদের ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের ভেতর দিয়ে হার্নিয়েশন হয়, ডায়াফ্রামেটিক হার্নিয়া হয়। আর তারপরে ধরুন সামনে অ্যাবডোমিনাল ওয়াল আছে, সেখানে স্পাইজেলিন হার্নিয়া বলে একটা জিনিস হয়। আচ্ছা, তাছাড়া হার্নিয়া অনেক ধরনের আছে। তারপরে একটা এক্ষুনি আমরা যেটা ডিসকাস করলাম ইনসিশনাল হার্নিয়া, প্রিভিয়াস সার্জারি হয়েছে, সেই স্কারের ভেতর দিয়ে হার্নিয়েশনটা হচ্ছে, হুম, তো দ্যাট ইজ ইনসিশনাল হার্নিয়া। আর এমনকি ব্রেনেও হার্নিয়া হয়। ও ইয়া, ব্রেনের ভেতরেই আমাদের স্কাল আর যে স্পাইনাল কর্ডের হ্যাঁ। মধ্যে যে হোলটা আছে, সেখান থেকেও কিন্তু হার্নিয়েশন হতে পারে, ব্রেনের হার্নিয়েশনটাও হতে পারে। মানে হার্নিয়া হওয়ার অনেক জায়গা আছে, কিন্তু কমনেস্ট আমরা দেখতে পাই যে ইনগুইনাল হার্নিয়া আর আম্বিলিকাল হার্নিয়া, দিজ আর দি কমনেস্ট হার্নিয়া। কমিউনিস্ট হয়। আর এখনকার যুগে কিন্তু যেহেতু সার্জারির ইনস্ট্যান্স বেড়েছে, লোকে বেশি সার্জারি করাচ্ছে, তারপরে ইনসিশনাল হার্নিয়াও খুব কমনলি দেখা যাচ্ছে। তো এই এই জায়গাগুলো আমাদের মানে একটা আতঙ্কর জায়গাও তৈরি হয়, হার্নিয়া হবে বলেও কিন্তু মানুষ অনেক সময় আতঙ্কিত থাকে যে একটুখানি কোথাও একটু যদি বাল্জ দেখে তখন যেটা বোধহয় হার্নিয়া হয়েছে, কিছু মানুষ কিন্তু সেখানে না না, আতঙ্কিত। অস্বাভাবিক একদিকে কিছু ভালো নয়। যে চিকিৎসকের পরামর্শ পরামর্শ সঙ্গে নিয়ে সঙ্গে নিচ্ছে, নেবে। যদি হয় তাহলে আর্লি স্টেজে তার সার্জারি যদি হয়ে যায় তাহলে খুব ভালো। সেই হার্নিয়া তো আস্তে আস্তে যদি হয়ে থাকে তাহলে তো আস্তে আস্তে বাড়বে, কারণ আপনি কাশলে সেই হোলটা আরও স্ট্রেচ করবে, স্ট্রেচ করলে আচ্ছা। হার্নিয়াটা বড় হতে থাকবে। তো বড় হওয়ার সময় সার্জারি করার থেকে যখন ছোট আছে সেই সময় করে নেওয়া ভালো, বিকজ দ্যাট উইল কজ ইউ লেস ডিস্টারবেন্স, আপনার রিকভারিটা ফাস্টার হবে। সে যদি হার্নিয়া যদি দেখা যায়, তো একটা ছোট্ট থাকলে তাকে ইগনোর করবেন না, তাকে কিন্তু ছোট অবস্থাতেই অপারেশন করে নেবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টসটা অনেক ভালো হবে। কমপ্লিকেশনস এর ক্ষেত্রে যেমন আপনি বললেন নর্মালি আমাদের ব্যথাটা তো ডেফিনেটলি হয়। ব্যথাটা তখন হয় যখন এটা আটকে যায়। একটা হার্নিয়া যদি ফ্রিলি মুভ করে, ঢুকছে বেরোচ্ছে, ইন দ্যাট কেস ইট ইজ আ পেনলেস সিচুয়েশন। কিন্তু যখন একটা হার্নিয়া আটকে যায় তখন কিন্তু ব্যথাটা হয়। আটকে গেলে তখন কিন্তু যে টিস্যুটাকে ধরুন কম্প্রেস করছে, সেই টিস্যু তো কান্নাকাটি করবে, তো ন্যাচুরালি সেই কান্নাকাটিটাই তো ব্যথা, দ্যাট উই ফিল লাইক পেন, ঠিক কি না? তো সেই টিস্যু যদি কম্প্রেসড হয়ে যায় তাহলে সে পেন হিসেবে রিফ্লেক্ট করবে। আর যদি ইন্টেস্টিনাল লুপ যদি আটকে যায় তখন কিন্তু খাওয়ার বন্ধ হয়ে যাবে, ভমিটিং শুরু হবে, পায়খানা বন্ধ হয়ে যাবে, কারণ খাবারটা উপর থেকে নিচ পর্যন্ত যাচ্ছে না, আটকে গেছে। সো একটা লুমিনাল স্ট্রাকচার যদি ব্লক হয়ে যায়, তার মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু সেই লুমিনাল স্ট্রাকচার আমাদের পাইপের মতন, জলের পাইপ যদি ব্লক হয়ে যায় জল যাবে তাহলে কি আছে, উল্টো দিকে আপনার বন্যা বইয়ে দেবে আর সামনের দিকে জল আসবে না। তো ইট ইজ সেম থিং, ইন্টেস্টিন যদি ব্লকড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যা খাবো তাই ভমিটাস হিসেবে বেরোবে, বমি হবে। তো এই পেশেন্টগুলোর ভমিটিং, কনস্টিপেশন, কারণ তারপর নিচে যাচ্ছে না, তাহলে পায়খানা হচ্ছে না, সো ভমিটিং, কনস্টিপেশন, পেট ফুলে যাচ্ছে, আর তারপরে ব্যথা তো আছে। তো এইসব সিমটমসগুলো যখন আটকায় তখন এইসব সিমটমসগুলো অ্যাপিয়ার করে। এবারে কনস্টিপেশনে পেশেন্টের নর্মালি যখনই তারা স্টুল পাসের চিন্তা ভাবনা হয়, তাদের একটা প্রেশার, তাদের মানে নর্মাল হয়ে গেছে তাদের প্রেশার দেওয়া, এবার এইটা একটা টাইমে গিয়ে ডেফিনেটলি তাহলে হার্নিয়ার দিকে যেতে পারে, যেটা একটু আগে আপনি বললেন। পায়খানা করার সময় বেশি প্রেশার দেওয়া একটা ভালো টেকনিক নয়। তার জন্য হার্নিয়া হতে পারে এক জিনিস, আর তার জন্য কিন্তু পাইলস ডেভেলপও করতে পারে। আচ্ছা, যদি প্রেশার দিয়ে যদি কেউ পায়খানা করে তাহলে কিন্তু পাইলসও ডেভেলপ করতে পারে। সেই জন্য আমরা আজকাল বলি যে ইট ইজ বেটার দেন ইউজিং ইন্ডিয়ান সিস্টেম, ইউজ কমোড সিস্টেম। কমোড সিস্টেমে স্ট্রেন করা খুব একটা স্কোপ নেই, কিন্তু যেটা ইন্ডিয়ান সিস্টেম ছিল তাতে কিন্তু প্রেশার দেওয়ার একটা ব্যাপারটা ছিল। তো সেই জন্য আমরা কমোডটাকে সাজেস্ট করি, তো সেটা ইউজ করলে কিন্তু খুব বেশি প্রেশার দেওয়া যায় না। আর প্রেশার দেওয়া ইজ নট এ গুড টেকনিক, তার জন্য হার্নিয়া হতেই পারে, কারণ প্রেশার দিলেই তো আপনার পেটের ভেতর ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়বে, অ্যান্ড দ্যাট ক্যান কজ হার্নিয়া। যেটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন যে কিভাবে বেরোবো আমরা এই রোগ থেকে, আদৌ ট্রিটমেন্ট হবে কিভাবে, এবং আমরা কত দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবো, এইটা একটা প্রশ্ন আমি ডাক্তারবাবুকে অবশ্যই করবো। যদি আমি একটা প্রশ্ন করেছিলাম যে চিকিৎসকের কাছে আমি যাব কখন, আমাদের আবারও বলছি ইন্টেরিয়রে বহু দর্শকও রয়েছেন যারা দেখেন, তারা একটা কথাই বোঝেন, আমার পেটে সমস্যা হচ্ছে,
আমি কখন ডাক্তারবাবুর কাছে যাব আর কখন আমি কিছুদিন কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারবো, এটা আমার জানা দরকার। চিকিৎসকের কাছে দ্রুততার সঙ্গে যাওয়াটা কখন প্রয়োজন? চিকিৎসকের কাছে সবসময় দ্রুততার সঙ্গে যাওয়া উচিত। যদি আপনার মনে হয় যে আপনার যা নর্মাল হ্যাবিটস সেখান থেকে কিছু ডেভিয়েশন হচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাতে আপনার ক্ষতি কিছু হবে না, কিন্তু আপনি লাভবান হতে পারেন। ধরুন একটা শুধু হার্নিয়া কেন, আপনার অন্যান্য জিনিসও হতে পারে। ধরুন পেটে কিছু গন্ডগোল হচ্ছে, পায়খানা বেশি হচ্ছে, বা পায়খানা আটকে যাচ্ছে, বা বমি হচ্ছে, বা পেটে ব্যথা হচ্ছে, তাহলে সব জিনিসের জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। আর সামনে যদি একটা বাল্ব যদি দেখতে পান, তাহলে আপনাকে ধরে নিতে হবে যেটা হার্নিয়া শুরু হচ্ছে আপনার। তো আমার মনে হয় আপনি যদি বডির মধ্যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন যদি দেখতে পারেন, যেটা কালকে ছিল না আজকে ডেভেলপ করেছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ সঙ্গে সঙ্গে নেওয়া উচিত। নর্মালি আমাদের একটা প্রশ্ন থাকে, খাওয়া দাওয়া, ডায়েট, এই জায়গাটা কি কোনোভাবে কাজ করে? আমি হার্নিয়া ধরার আগের কথাই বলছি। আবার তো একই কথাতে আমি ফিরে আসছি, যে কনস্টিপেশন যাতে না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। একদম। যদি খাওয়া দাওয়ার মধ্যে যদি আপনি শাকসবজি বেশি করে যদি না খান, রাফেজ যদি অ্যাডিকুয়েট না থাকে, তাহলে ইউ উইল বি কনস্টিপেটেড যদি থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে হার্নিয়া ডেভেলপ করতে পারে। সেই জন্য খাওয়া দাওয়ার মধ্যে আপনি আপনার মনের যা আসে তাই খান, কিন্তু মাথায় রাখুন যে আপনাকে 30 গ্রাম রাফেজ কিন্তু ফাইবার কিন্তু ডেলি খেতে হবে। আপনি যদি খাওয়া দাওয়ার মধ্যে, আমি তো সবাইকেই বলি যে 2টো শশা খাও, তারপর যা খুশি খাও। ডেলি 2টো শশা খাও, তারপর যা খুশি খাও, মানে তোমার ফাইবার রিকোয়ারমেন্ট ইজ ফুলফিল্ড। তারপর তুমি মাংস খাও, মাছ খাও, যা খুশি খাও, আগে খেয়ে নিতে হবে। আগে খাও, সারা দিনের মধ্যে 2টো শশা, মানে শশাটা মাস্ট। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি একটা ফাইবারটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলি 2টো শশা খাও, তারপর যা খুশি। এটা সিম্পল জিনিস, এটা বুঝতে খুব সুবিধা মানুষের। এটা একদম সত্যি কথা। কারণ আমার মনে হয়, জানি না কেন, আমাদের এখন বেশি জাঙ্ক ফুড খাওয়ার একটা প্রবণতা চলে এসছে, এবং আমরা বলি আমরা ফাস্ট লাইফ লিড করছি, দ্যাটস ওয়াই আমরা বাইরে যা পাচ্ছি খেয়ে নিচ্ছি, এবং তারপরে বলছি ডাক্তারবাবু আমার তো কনস্টিপেশন হয়ে গেল, বা উল্টোটাও হয় অনেক সময়, খাও না, আমার কোনো আপত্তি নেই, হয়, সেখান থেকেও তো সমস্যা তৈরি হয়। আমি বলছি খাও, কিছু অসুবিধা নেই, 2টো শশা খাও, 2টো শশা সারাদিনে খাও, তারপর তুমি যা খুশি খাও, আমার কোনো আপত্তি নেই। তো সেই জন্য খাওয়া দাওয়ার মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফাইবার ইজ নেসেসারি। যদি অ্যাডিকুয়েট ফাইবার না থাকে, তাহলে হার্নিয়া তো একটা কথা বললাম, অন্যান্য অনেক রোগ আছে যেগুলো অ্যাডিশনালি অ্যাড হয়, তার মধ্যে পাইলস একটা রয়েছে। আর যাদের খাওয়া দাওয়ার মধ্যে অ্যাডিকুয়েট রাফেজ থাকে না, তাদের মধ্যে দেখা গেছে যে কোলন ক্যান্সার ইনসিডেন্স আর ভেরি হাই। সেই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোলন ক্যান্সার ইনসিডেন্স আর মাচ হায়ার দেন দ্যাট ইন ইন্ডিয়া। যেহেতু রাফেজ নেই, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার মধ্যে রাফেজটা যথেষ্ট রয়েছে, ওয়েস্টার্ন খাওয়া দাওয়ার মধ্যে রাফেজ একদম নেই, তার ফলে ওদের দেশে কোলন ক্যান্সার ইনসিডেন্স অনেক হাই। তো সেই জন্য রাফেজ খাওয়াটা দরকার। অনেক রোগ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন যদি আপনার খাওয়া দাওয়ার মধ্যে অ্যাডিকুয়েট রাফেজ থাকে। এগুলো আমাদের একটা সচেতনতার কথা আমি বলবো। আমাদের হেলথলাইন অনুষ্ঠানের এটাই হচ্ছে মূল বিষয়, যে সচেতন হন, তারপরেই সুস্থতা আসবে। আর যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিই। আজকে আর হাতে সময় একেবারেই নেই। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে আমাদের গাইড করার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।